সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির। সরকার পতনের ডাক বিরোধী নেতা রাহুল গান্ধীর। যুক্তরাষ্ট্রের কড়া নৌ অবরোধে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। আরব সাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন সেনা তল্লাশি। কঙ্গোতে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা সংক্রমণ। প্রাণ হারিয়েছেন ১,৩৫৪ জন। ঔষধ ও সুরক্ষা সামগ্রীর সংকট। গাজা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে আরও ৬ ফিলিস্তিনি। মানবিক সংকটের মধ্যে শরণার্থী শিবিরে ছড়িয়ে পড়েছে চিকেন পক্স। এবং সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জনের মৃত্যু। সড়কের বেহাল দশা এই দুর্ঘটনার অন্যতম কারণ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। সরকারের পক্ষ থেকে সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে চলমান আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি। শনিবার দুপুরে চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীদের টানা কয়েক সপ্তাহের তীব্র আন্দোলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। ভারতের নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী। এদিকে সরকার পতনের ডাক দিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। দিল্লির যন্তর মন্তর থেকে বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর সিজেপি জানায় তাদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদী সরকার। শনিবারের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের কথা জানান সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। কর্মসূচি প্রত্যাহার করা হলেও সিজেপির স্পষ্ট বার্তা, সরকারের কাছে মাথা নত করেনি তারা। প্রশ্ন ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে গত ৬ জুন রাজপথে আন্দোলন শুরু করে সিজেপি। ২০ জুন থেকে অবস্থান কর্মসূচি। ২৮ জুন শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেন শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। ২০ জুলাই সংসদের দিকে পদযাত্রা করেন হাজারো শিক্ষার্থী। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে আইনশৃঙ্খলা বাহিনী সহ আহত হয় অনেকে। সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ২৪ জুলাই সরকারকে ৩ দফা দাবি দেয় আন্দোলনকারীরা। টানা আন্দোলন ও চাপের মুখে ২৫ জুলাই পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী। এদিকে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিপীড়িত মানুষের অধিকার আদায়ে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে, এমন মন্তব্য করেছেন রাহুল গান্ধী। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। আরশোলা বলে কটাক্ষ, আর সেই কটাক্ষ থেকে শুরু নতুন এক আন্দোলনের। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের ককরোচ বা আরশোলা বলে মন্তব্য করে ব্যাপক বিতর্কের জন্ম দেন। এরপরে সামাজিক মাধ্যমে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। কিন্তু তথাকথিত অরাজনৈতিক এবং আনকোরা জেনজি ও মিলেনিয়াল মুখদের নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রথম আন্দোলনেই বাজিমাত করে সিজেপি। শামিল শিহাবের রিপোর্টে বিস্তারিত। এ যেন অভিষেক ম্যাচে সেঞ্চুরি। জন্ম নেওয়ার ৭১ দিনের মধ্যেই প্রথম আন্দোলন সফল করলেন আরশোলারা। শুরুতে অনেকে ভেবেছিলেন এটি কয়েকদিনের ব্যঙ্গাত্মক প্রচারণা, কিন্তু রাতারাতি হাজার হাজার জেনজি ও মিলেনিয়াল যুক্ত হতে থাকেন প্ল্যাটফর্মটিতে। পরে নিট প্রশ্নফাঁস ইস্যুকে সামনে এনে রাজপথেও নামে সংগঠনটি। সামাজিক মাধ্যমের ক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় সংগঠিত রাজনৈতিক চাপে। আন্দোলনের ৩৬ দিনের মাথায় আসে সবচেয়ে বড় সাফল্য। সিজেপির দীর্ঘদিনের দাবির পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাবি, এটি তাদের আন্দোলনের প্রথম উইকেট। এখানেই থামার কোনো পরিকল্পনা নেই। সিজেপির নেপথ্যের মানুষ অভিজিৎ দীপক। সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করা এই রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ বিদেশেও জনসংযোগ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। এর আগে তিনি অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক প্রচারণার সঙ্গেও কাজ করেছেন। তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ৯০,০০০ অনুসারী ছাড়ানোর পর সেটি স্থগিত করা হলেও আদালতের নির্দেশে পরে আবার চালু হয়।
और ये इस्तीफा এখন সিজেপির মুখ হয়ে উঠেছেন কয়েকজন তরুণ মুখপাত্র। সাংবাদিক সৌরভ দাস, সমাজকর্মী আশুতোষ লঙ্কা, আফরিন নওয়াজ, দীপক বলিয়ান ও রত্না সিং রায়ের মতো মুখগুলো আন্দোলনের সামনের সারিতে রয়েছেন। তাদের লক্ষ্য সরকারের যে কোনো অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। এক যুগেরও বেশি সময় ধরে ভারতের রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে বড় কোনো গণ আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারেনি। সেই জায়গায় মাত্র 2.5 মাসের একটি সংগঠন শিক্ষামন্ত্রীর পদত্যাগ আদায় করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তাই রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি ইস্যুভিত্তিক আন্দোলন নাকি ভবিষ্যতের বড় কোনো রাজনৈতিক শক্তির সূচনা? ধর্মেন্দ্র প্রধানের বিদায়কে সিজেপি বলছে প্রথম উইকেট। তবে রাজনীতির বাস্তবতায় একজন মন্ত্রীর পদত্যাগ আর একটি সরকারের পতন এক বিষয় নয়। আন্দোলনের গতি ধরে রাখা, জনসমর্থন বজায় রাখা এবং জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার, এই 3 পরীক্ষায় সফল হতে পারলেই বোঝা যাবে ককরোচ জনতা পার্টি সত্যি ইতিহাস লিখতে পারবে নাকি থেকে যাবে সামাজিক মাধ্যমের আলোচিত আরেকটি ক্ষণস্থায়ী অধ্যায় হয়েই। সামিউল শিহাব, RTV। যুক্তরাষ্ট্রের কড়া নৌ অবরোধে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। আরব সাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন সেনা তল্লাশি, সৌদির তেল স্থাপনায় হুতিদের ড্রোন হামলা এবং কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলার পরিস্থিতি এখন জটিল। তবে সংখ্যা এড়াতে ওমানে হুতি সৌদি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আজহার স্বপ্নিলের প্রতিবেদনে। ইরানের বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আরব সাগরে বাণিজ্যিক তেলবাহী জাহাজে তল্লাশি চালিয়েছে সেনকম। এছাড়া ওমান উপসাগরে অবরোধ অমান্য করায় একটি ট্যাঙ্কার অচল করার দাবি করেছে তারা। ইয়েমেনে সৌদি হামলার কঠোর জবাব দিয়েছে হুতি বিদ্রোহীরা। সৌদির আরামকোর জিজান ও ইয়ানবু তেল শোধনাগারে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। তবে সংঘাত থামাতে ওমানে 2 পক্ষ বৈঠকে বসেছে। এর মধ্যে কাস্পিয়ান সাগরে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেখানে ইরানের সামরিক সরঞ্জাম বহনকারী এক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে এক নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ তেহরান ইউক্রেনীয় কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। মধ্যপ্রাচ্যের বাকি অংশগুলোতেও থামছে না রক্তক্ষয়। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা 73,000 ছাড়িয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তি তোয়াক্কা না করে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে ওয়াশিংটনের দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান সাফ জানিয়ে দিয়েছে বিদেশি কোনো শক্তির চাপের মুখে তারা মাথা নত করবে না। অবরোধ ও চতুর্মুখী সংঘাতের মধ্য দিয়ে হরমুজ প্রণালী এখন রণক্ষেত্র। পরিস্থিতি সামাল দিতে ওমানের মধ্যস্থতায় এখন আঞ্চলিক স্থিতিশীলতার শেষ ভরসা। আজহার স্বপ্নিল, RTV। আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি তেলের দাম কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রে সুদের হার নিয়ে ফেডের সিদ্ধান্তের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে $4,052 বেশি হয়েছে। এছাড়াও ফিউচার্স মার্কেটেও দাম বেড়েছে 0.5%। বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে সুদের হার না বাড়ার সম্ভাবনায় বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। স্বর্ণের পাশাপাশি দাম বেড়েছে রূপার। তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম আগের চেয়ে কিছুটা কমেছে। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকার একটি হলিডে ক্যাম্পে রাতভর হামলা চালিয়েছে কিয়েভ। এতে 4 শিশু সহ 11 জন নিহত হয়েছে। এছাড়াও এ হামলায় আরও 16 জন আহত হয়েছে বলে দাবি রুশ কর্তৃপক্ষের। মস্কো অভিযোগ জানিয়েছে বেসামরিকদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে এ হামলা চালিয়েছে কিয়েভ। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। তবে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি তেল শোধনাগার ও ক্যাস্পিয়ান সাগরে একটি তেল প্ল্যাটফর্মে হামলার দায় স্বীকার করেছে কিয়েভ। আর 2 দেশই দাবি করছে তারা একে অপরের সামরিক রসদ বহনকারী জাহাজে আঘাত এনেছে। যদিও গত 4 বছর ধরেই বেসামরিকদের উপর পাল্টাপাল্টি হামলার অভিযোগ অস্বীকার করে আসছে উভয় দেশ। ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ পশ্চিম ইউরোপের বিশাল এলাকা। স্পেন ও ফ্রান্সে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে এ পর্যন্ত অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2.5 লাখেরও বেশি মানুষকে। প্রচণ্ড তাপদাহ ও তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে সামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের জরুরি সহায়তা চেয়েছে ফ্রান্স ও স্পেন সরকার। এছাড়া ইতালি ও যুক্তরাজ্যেও নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
কঙ্গোতে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা সংক্রমণ। দেশটির সরকারি তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা প্রায় ৩,০০০ ছাড়িয়েছে এবং প্রাণ হারিয়েছেন অন্তত ১,৩৫৪ জন। সাম্প্রতিক এই প্রাদুর্ভাবকে মহাদেশটির ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া সংক্রমণ হিসেবে চিহ্নিত করেছে আফ্রিকা সিডিসি। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বিরল বান্টিবুগীয় এই ধরনের ভাইরাস, যার অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। এছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় সংঘাত, প্রতিনিয়ত সহিংসতা এবং তীব্র ঔষধ ও সুরক্ষা সামগ্রীর সংকট চিকিৎসা কার্যক্রমকে চরমভাবে ব্যাহত করছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ কঙ্গো ভ্রমণকারীদের উপর কড়া বিধিনিষেধ আরোপ করেছে এবং পরিস্থিতি মোকাবেলায় জরুরি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে অন্তত ৬ ফিলিস্তিনি। আহত হয়েছে আরও ৩৭ জন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩১৭-তে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে রাতভর তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলিরা। এ সময় তারা ৮০ জন নিরীহ ফিলিস্তিনিকে আটক করে। এছাড়াও নাবলুসের কুসরা গ্রামে একটি মসজিদেও আগুন দেয় সেটলাররা। অপরদিকে উত্তর পূর্ব রামাল্লার আল মুগাইর গ্রামে তারা ফিলিস্তিনিদের একাধিক গাড়িতে আগুন দিয়েছে। অন্যদিকে সেটলারদের এমন তাণ্ডবের বিপরীতে খোদ ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ হয়েছে। সেখান থেকে ৮ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুদ্ধ, বাস্তুচ্যুতি আর মানবিক সংকটের মাঝে এবার গাজার শরণার্থী শিবিরে ছড়িয়ে পড়েছে চিকেন পক্স। অতিরিক্ত জনসমাগম, বিশুদ্ধ পানির সংকট এবং ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ গাজার খান ইউনিস। চিকিৎসকরা জানান, রোগীকে আলাদা রাখার নিয়ম থাকলেও বাস্তবে তা সম্ভব হচ্ছে না। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গাজার শরণার্থী শিবিরের নতুন আতঙ্কের নাম চিকেন পক্স। ৮ বছরের রুবা সাধের শরীর জুড়ে লাল ফুসকুড়ি। একটি ছোট্ট তাঁবুতেই পরিবারের সঙ্গে গাদাগাদি করে থাকতে হয়। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত শিশুকে অন্তত ২০ দিন আলাদা রাখতে হয়। কিন্তু একটি তাঁবুতে যখন ১০ থেকে ২০ জন মানুষের বসবাস, তখন রোগীকে সুস্থ মানুষ থেকে আলাদা করে রাখা প্রায় অসম্ভব। সাম্প্রতিক সময়গুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। এর কিছু কারণও রয়েছে। শ্বাসতন্ত্রের মাধ্যমে রোগটি সংক্রমণ হয়, তাই চিকেন পক্স রোগীকে আইসোলেশনে রাখা জরুরি। ইউনিসেফ জানাচ্ছে, জুলাইয়ের শুরুতে গাজায় ৯,০০০-এরও বেশি চিকেন পক্সের সন্দেহভাজন রোগী শনাক্ত হয়। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে দক্ষিণ গাজার ঘনবসতিপূর্ণ খান ইউনিস এলাকায়। শরণার্থী পরিবারগুলোর অভিযোগ, সপ্তাহে মাত্র একবার পানি পাওয়া যায়, সেটিও লবণাক্ত ও অপরিষ্কার। সাবান, শ্যাম্পু কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রীও অনেকের নাগালের বাইরে। চিকেন পক্সের পাশাপাশি বাড়ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডায়রিয়া, খোসপাঁচড়া, উকুন ও অন্যান্য চর্মরোগ। যখন গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে, হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যাও বাড়ছে। মানবিক সংস্থাগুলোর মতে, ঔষধ সরবরাহ বাড়ানোই যথেষ্ট নয়। যুদ্ধের মধ্যে নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর পরিবেশ ও পর্যাপ্ত জায়গা নিশ্চিত না হলে এই জনস্বাস্থ্য সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে। যুদ্ধের ক্ষত এখন শুধু ধ্বংসস্তূপে নয়, ছড়িয়ে পড়ছে রোগের সংক্রমণেও। নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার অভাবে গাজার হাজারো শিশুর জন্য প্রতিদিনই বাড়ছে নতুন স্বাস্থ্য ঝুঁকি। ইমতিয়াজ আহমেদ, RTV। সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে ৩০ জন। শনিবার দিয়ের আজ-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানাকে জানান, পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানীকে সংযুক্তকারী ৪০০ কিলোমিটারেরও দীর্ঘ মহাসড়কটির আল শুকনা ও পালমিরার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অন্যটিতে বেসামরিক যাত্রীরা ছিল। দুর্ঘটনার পর আহতদের হেলিকপ্টারে করে সামরিক হাসপাতালে নেওয়া হয়। দেশটিতে এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে সড়কের বেহাল দশা এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মত সংশ্লিষ্টদের। জার্মানির বার্লিনে সমকামীদের মিছিলে গাড়ি হামলা চালিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি।
এতে এখনো পর্যন্ত অন্তত 1 জন নিহত ও 16 জন আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার রাতে তিয়ানগার্টেন পার্কে এই হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রাইড প্যারেড চলাকালীন মিছিলের ওপর গাড়ি তুলে দিয়ে পালিয়ে যায় গাড়ি চালক। পরে গাড়িটি একটি পার্কের ধারে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, এই হামলার সঙ্গে জড়িত এক বা একাধিক সন্দেহভাজনকে খুঁজছে তারা। ইতিমধ্যে এক সন্দেহভাজনকে শনাক্ত করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। আর এর সঙ্গে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।